কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দৃশ্যমান উন্নয়ন। দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান। এবং এমপি আনার হত্যায় সরাসরি অংশ নেয়া 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ গ্রেফতার। ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল পাহাড়ে, দাবি ডিবির। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এসএসএফ সদস্যদের দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে রকিব মানিকের রিপোর্টে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, 15ই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে টিকসই উন্নয়ন সম্ভব হয়েছে। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করার জন্য আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই। সরকার প্রধান আরও বলেন, 96 সালে ক্ষমতায় এসে এসএসএফের শুটিং প্র্যাকটিসের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি অফিসার্স মেস সহ বাহিনীকে আধুনিকায়ন করারও কাজ হয়েছে। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এসএসএফের প্রশংসা করে বলেন, এটি একটি সুশৃঙ্খল বাহিনী যারা সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করতেও ভূমিকা রাখে। শৃঙ্খলা আনুগত পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবার অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরা করে না, এমনটা নয়। দুর্নীতি নিয়ে কথা বলার আগে তাই রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের 0 টলারেন্স রয়েছে। সরকার দুদকের কাজে হস্তক্ষেপ করছে না বলেও জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী। বিস্তারিত থাকছে নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসি বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি যেই করুক সরকার 0 টলারেন্সে রয়েছে। বলেন, দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দুর্নীতি যেই করুক এখানে সরকারের 0 টলারেন্স, প্রধানমন্ত্রী 0 টলারেন্স। দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের
প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। এ সময় বিআরটিসি চেয়ারম্যান বলেন, এখন থেকে বাস আমদানি করতে হবে না, নিজ দেশেই তৈরি হবে। আমাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা এই গাড়ি প্রস্তুত করতেছি। ওদের ভবিষ্যতে আমরা কিন্তু নিজেরাই গাড়ি বানাবো, আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে 29 জুন শনিবার বিকেল 3টায় নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ, 1 জুলাই সারা দেশের মহানগরীগুলোতে সমাবেশ, 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ। কর্মসূচি ঘোষণার সময় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না, এই কারণে সিসিইউ এর সব সুবিধাসহ তাকে কেবিনে নেওয়া হয়েছে। এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। আনার হত্যার 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে পাহাড়ের একটি মন্দিরে অবস্থান করছিল বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। দুপুর থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়িতে অভিযান শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে তিনি এই তথ্য দেন। বিস্তারিত দেখুন বাতেন বিপ্লবের রিপোর্টে। হেলিকপ্টার যোগে 2 আসামিকে নিয়ে পূর্বাচলে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সন্ধ্যায় 300 ফিটের পূর্বাচলের 18 নম্বর সেক্টরের বঙ্গবন্ধু টাওয়ারে অবতরণ করে ডিবির টিম। এ সময় ডিবি প্রধান বলেন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে পাহাড়ের একটি মন্দিরে অবস্থান করে আসছিলেন। গ্রেপ্তার শিমুল ভুঁইয়ার সঙ্গে থেকে ফয়সাল মুস্তাফিজ জিহাদ কিলিং মিশনে অংশ নেন। এ ঘটনার মূল ঘাতক ছিলেন শিমুল ভুঁইয়া বলেই নিশ্চিত করেছে ডিবি প্রধান। আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুঁইয়া। শিমুল ভুঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, ছিল ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই 2 জন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে। ফয়সাল ও মুস্তাফিজ নাম পরিবর্তন করে পলাশ দাস ও শিমুল রায় নাম ধারণ করে ছদ্মবেশে সীতাকুণ্ডের পাথাল কালী মন্দিরে 23 দিন ছিলেন বলেও জানান হারুন। তিনি বলেন, আনার হত্যার পর এই 2 আসামি 19 মে বাংলাদেশে আসে। তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাথালে থাকুক আর পাহাড়ে থাকুক, সমুদ্রে থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যেই 7 জন ব্যক্তি তারা এই আপনার কলকাতার যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মিশন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে এই 2 জন ছিল শিমুল ভুঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করে এখন মূল টার্গেট বলে জানান এই ডিবি কর্মকর্তা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানী জাতীয় জাদুঘরে জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি শিক্ষাবিদ শহীদ শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন। আরও উপস্থিত ছিলেন অধ্যাপিকা মাহফুজা খানম, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শহীদ সন্তান নাট্যজন আসিফ মুনির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলা প্রসঙ্গ। বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে এবং দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর ভোর 4টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কয়েদিরা হলেন কুড়িগ্রামের মোহাম্মদ নজরুল মজনু ওরফে মঞ্জু, নরসিংদীর মোহাম্মদ আমির হামজা, বগুড়ার মোহাম্মদ জাকারিয়া এবং ফরিদ শেখ। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে লোহাকুচি সীমান্তের মালগাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার গোরল ইউনিয়নের দুলালী গ্রামের মৃত মঈনুদ্দিনের ছেলে। সীমান্ত সূত্রে জানা যায়, নুরুল ইসলাম সহ 5 থেকে 6 জনের একটি দল লোহাকুচি সীমান্তের 919 নম্বর মেইন পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় কোচবিহার জেলার 78 বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে বিজিবি ও গোরল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান HTM কাদের নেওয়াজ। সভায় কোম্পানির 8 জন পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা অংশ নেন। এছাড়া কোম্পানির উদ্যোক্তা ও শেয়ার হোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানির সচিব মোহাম্মদ কাউসার মুন্সি। সভায় 10% লভ্যাংশ প্রদানের ঘোষণা দেওয়া হয়। এবং গ্রাহকের আস্থা প্রতিষ্ঠানের নাম স্ট্যান্ডার্ড ইস্যু। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে সর্বস্তরের মাদককে না বলুন স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য সৈয়দ মাহমুদুল হক। সংবর্ধিত অতিথি ছিলেন এভারেস্ট জয়ী ডাক্তার বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ অন্যান্যরা। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। রেড মিট বা লাল মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকায় এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। বিস্তারিত থাকছে রিপোর্টে। রেড মিট বা লাল মাংস, এতে উচ্চমাত্রার প্রোটিন এবং হিম আয়রন রয়েছে। হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হজম করতে পাকস্থলীর অনেক সময় লাগে। এছাড়া গরুর মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকায় এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা সবাই জানি যে রেড মিট বা যে সকল মাংস আমরা সাধারণভাবে বলি যে হাতে জমে যায় যে চর্বি, যেটাকে ইংলিশে স্যাচুরেটেড ফ্যাট বলে। এই স্যাচুরেটেড ফ্যাটটা কিন্তু হার্টের রক্তনালী ব্লকের অন্যতম একটা কারণ। আপনি জানেন যে হার্টের রক্তনালী আমাদের যে ব্লক হয়, যেখান থেকে হার্ট অ্যাটাক হয়, ব্রেনের রক্তনালী ব্লক হলে ব্রেন স্ট্রোক হয়, দুটোকে মিলে আমরা সেরেব্রোভাস্কুলার ডিজিজ বলি আর কি। এই দুটো ডিজিজে সারা পৃথিবীতে 30%-এর মতন লোক মারা যায়। ইন্টারন্যাশনালি স্বীকৃত রিস্ক ফ্যাক্টর কী কী রিস্ক ফ্যাক্টর, তো তার মধ্যে কিন্তু ধূমপান চলে আসে এবং হাই কোলেস্ট্রল, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ অ্যান্ড ডায়াবেটিস, দিস 4। তারপরে একটা আছে বংশানুক্রমিক, দ্যাট ইজ ওখানে তো আমাদের কোনো হাত নাই। এই যে হাই কোলেস্ট্রলের সঙ্গে রিলেটেড হলো, সম্পর্কিত হলো আমাদের খাদ্যাভ্যাস। অতিরিক্ত গরুর মাংস শরীরের জন্য ক্ষতিকর, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে।
ফ্যাটি লিভার আছে যাদের অলরেডি যাদের স্বাস্থ্যটা ভালো একটু মোটাসোটা তারা আরও কম খাবেন, কারণ তখন চর্বি কোনো জায়গায় জায়গা না পেয়ে চর্বিকে জমবে লিভারের চারিদিকে ফ্যাটি লিভার দেখা দেয়। যার কোলেস্ট্রল আছে বা নাই বা হওয়ার সম্ভাবনা তারাও কম খাবেন। আর কোলেস্ট্রল যাদের বেশি আছে, ট্রাইগ্লিসারাইড বেশি, তারা একদম চেষ্টা করবে এই মাংসটা পরিহার করে এক আধ টুকরা খেলেন কি খেলেন না, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা দেখা যাচ্ছে যাদের ব্লাড প্রেশার থাকে এই মাংস খাওয়ার কারণে এই রেড মিটে এই ব্লাড প্রেশার বাড়ে। তো ব্লাড প্রেশার বেশি আছে আরও যদি বাড়ে অনেক সময় ওষুধে কন্ট্রোল হয় না, অনেক কিছু রোগ সুখ দেখা দেয়, তাই সাবধানে এটা খেতে হবে। তাই বিশেষজ্ঞ থেকে জেনে নিন আপনার জন্য কতটুকু গরুর মাংস প্রয়োজন। এরই সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দৃশ্যমান উন্নয়ন। দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। অভিযোগ তোলার আগে নিজের চেহারা আয়নায় দেখার আহ্বান। এবং এমপি আনার হত্যায় সরাসরি অংশ নেয়া 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ গ্রেপ্তার, ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল পাহাড়ে, দাবি ডিবির। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।